আবিনুর তুষার, অনেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বা বাংলাদেশের মা বা আমাদের অভিভাবক যেটি আমরা বলি না কেন, তিনি আসলে এই আপসহীন নেত্রী বা বিএনপির চেয়ারপারসন থেকে সারা দেশের অভিভাবক কিভাবে হয়ে উঠলেন? রাজনীতিতে তিনি আসার পরে তার দলের মধ্যে বিরাট বিরোধিতা তাকে মোকাবেলা করতে হয়েছে। প্রচুর মানুষ ছিলেন ওই সময়, তারা নানানভাবে চেষ্টা করেছিলেন যাতে বিএনপির যে পরিচালনার ভার সেটি তার হাতে না থাকে। তিনি প্রথমে তাদের সঙ্গে ডিল করেছেন এবং আমার মনে আছে আমি তখন স্কুলে পড়ি, স্কুল থেকে কলেজে যাচ্ছি, এরকম একটা বয়স। আমার মনে আছে যে আমরা প্রত্যেকদিন পত্রিকাতে নানান ধরনের বিষয় দেখতাম। সেই সময় আমি লক্ষ্য করেছি যে তিনি এই বিবাদ বিসম্বাদকে কখনো বাইরে আসতে দেন নাই, এবং যারা তার দল ছেড়ে গিয়েছেন তাদেরকেও উনি কিছু বলেন নাই। মানে এমন নয় যে কাউকে বললেন সে চোর, সে বাটপার, এরকম কোনো শব্দ ব্যবহার করলেন, উনি করেন নাই। বিশ্বাসঘাতক শব্দটা পর্যন্ত উনি খুব বেছে ব্যবহার করেছেন। এরপরে আমরা যেটা লক্ষ্য করেছি উনি কি করে আপোষহীন হয়ে উঠলেন, এটা কিন্তু একদম খুব পরিষ্কারভাবে হয়েছিল যখন এরশাদ ইলেকশন করবে এরকম ঘোষণা দিল। তখন একটা ঐক্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ, যে সামরিক শাসন দূর করতে হবে। সেই জন্য প্রথমে 150 আসনে নেত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি অংশের, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। কোনো কারণে সেটি জেনে যাওয়ার পরপরই এরশাদ দ্রুত এই নির্বাচনের যে বিধি সংশোধন করে বললেন যে 5টার বেশি আসনে কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবেন না, একজন ব্যক্তি শুধু 5টি আসনে করবেন। তো একটা সিদ্ধান্ত হলো এইরকম যে এই সিদ্ধান্তের বিপরীতে কেউ নির্বাচন করবে না এবং এরশাদের নির্বাচন বয়কট করা হবে। এই আলোচনা থেকে বের হয়ে গেলেন বেগম জিয়া পক্ষ এবং শেখ হাসিনার পক্ষ, কিন্তু দেখা গেল মধ্যরাতে ঘোষণা চলে আসলো যে আওয়ামী লীগ ইলেকশন করবে। এবং ওই সময়টাতে কেউই এই বিষয়টাকে মেনে নিতে পারে না, এমনকি আওয়ামী লীগের ভেতরেও প্রচুর মানুষ এটার বিরোধিতা করেছিলেন। কিন্তু ঘটনাটা ঘটলো এবং এরশাদ একটি আইনি ভিত্তি পেয়ে গেলেন। একটা নির্বাচন করতে পারলে কিন্তু সামরিক শাসক সংসদীয়ভাবে তার যে বিভিন্ন ভুল ত্রুটি সেটাকে লেজিটিমাইজ করতে পারে, এবং সেই লেজিটিমাইজ করার প্রক্রিয়াতে আওয়ামী লীগ অংশ নিল। এবং সেই সময় দুটি টার্ম চালু হয়ে গেল, একটি হচ্ছে যে বেগম জিয়া আপোষহীন এবং তার প্রতিপক্ষ জাতীয় বেঈমান, এবং সেই রকম একটি বিষয় চালু হয়ে গেল, কিন্তু মানুষের মুখে মুখে চালু হয়ে গেল। এবং এই সময়টাতেই তিনি প্রথম প্রমাণ করলেন যে ক্ষমতায় যাওয়া আসলে তার খুব একটা উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে কিংবা কোনো লোভে প্রলোভনে কিংবা ক্ষমতার অংশীদারিত্ব পাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা তার মধ্যে নাই। এবং ওই সময়টা থেকে এর পরবর্তী সময়ে যতই আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতায়, তিনি কিন্তু এই জায়গাতে অবিচল থেকেছেন। তিনি বারবার বলেছেন যে গণতন্ত্র রাখতে হবে, গণতন্ত্র বাঁচাতে হবে। এমনকি যখন তিনি প্রবল প্রতিকূলতার মধ্যে 1/11-এর সময়, সেই সময় কিন্তু তাকে, আমি যতটুকু জানি, সেই সময় আমি টেলিভিশনে প্রচুর অনুষ্ঠান তৈরি করি, সেই সময়টাতেও কিন্তু তিনি পরিষ্কার বলেছিলেন যে তিনি কোনোভাবেই বাংলাদেশ ছেড়ে যাবেন না। এবং পুরো পরিবারকে বিদেশে পাঠিয়ে দেওয়ার যে চেষ্টাটা ছিল সেটার বিপরীতে তিনি দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কিছু নাই এবং আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। এই বিষয়গুলি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ সমালোচনা করবেই, ফলে ওনার প্রতিপক্ষ যারা ছিলেন তারা কিন্তু সমালোচনা করবেনই। কিন্তু এই বিষয়গুলো একজন সাধারণ নাগরিকের দৃষ্টি থেকে দেখলে আমরা পরিষ্কার বুঝি যে একজন সাধারণ নাগরিক কিন্তু এই বিষয়টির উপরে আস্থা রাখে। দলের বিরুদ্ধে তাদের অনেক মতামত থাকতে পারে, বিএনপির অমুক ভালো না, অমুকের অমুক ভালো না, কিন্তু তার ব্যাপারে মানুষ নিশ্চিত ছিল যে তিনি কথা দিলে কথা রাখেন এবং তিনি জনগণের সাথে প্রতারণা করেন না। এবং যে কারণে লক্ষ্য করবেন উনি কোনো নির্বাচনে ওই অর্থে হারেন নাই, কিন্তু কোথাও উনি যতগুলি আসনে দাঁড়াতেন ততগুলিতে উনি জিততেন। এবং উনি জিততেন এমন এমন ভাবে যে ওনাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যেত, ওনার দল সেই সুবিধাটা পেয়েছে। এবং আরও একটা ব্যাপার ছিল, এমন একজন নেতা বা নেত্রী যদি একটা দলে থাকে, সেই দলের লোকজনের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, কারণ সে মনে করে যে আমি যার পেছনে দাঁড়িয়েছি সে আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। এই বিষয়টি তিনি কিন্তু একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দিয়েছেন। কি হতো উনি যদি এই সময় না ফিরতেন, ধরেন লন্ডনেই থাকতেন, উনি তো জানতেন যে ওনার একটা টার্মিনাল ইলনেস, আমরা ডাক্তাররাও জানতাম তার লিভারের যে পরিস্থিতিতে তিনি চলে গিয়েছিলেন, আর্থ্রাইটিসের যে আফটার ইফেক্ট সেটা আপনারা দেখেছেন, এবং তার একই সাথে কিডনি ধীরে ধীরে ফেল করছিল, এবং আর্থ্রাইটিসের জন্য তাকে যে ওষুধগুলি দেওয়া হতো এই ওষুধগুলি কিন্তু অন্য অঙ্গের ক্ষতি করে, এবং তার নি রিপ্লেসমেন্ট হয়েছিল। তিনি আসলে জেলখানায় রেখে দেওয়ার মতো কোনো অপরাধ তিনি করেন নাই, কিন্তু এবং জেলখানায় তাকে যে পরিস্থিতিতে রাখা হয়েছিল
সেটা অত্যন্ত মানবেতর পরিস্থিতি। তার ওই রুমের মধ্যে ইঁদুর যাতায়াত করতো। তার ওই সময় জেলখানায় আমাদের ডাক্তাররা তো কাজ করেন, তারা বলতেন আমাদের কাছে। এরকম একটা পরিবেশে থেকেও কিন্তু তিনি আপোষ করেন নাই। অন্তত গুলশানে আসার জন্য তিনি রাজি হতে পারতেন, যে ঠিক আছে আমি জেলে থাকবো না, আমাকে আমার বাড়িতে রাখেন, কিন্তু উনি রাজি হন নাই। উনি কিন্তু ওনার জায়গাতে ঠিক ছিলেন, এবং তিনি চাইলে লন্ডন থেকে যেতে পারতেন শেষ দিনগুলি। তিনি কিন্তু ফিরে এসেছেন। তিনি এইখানেই কারণ এইখানেই তিনি থাকতে চেয়েছেন, এবং তিনি চেয়েছেন, আমরা তো গান গাই, আমরা বলি যে এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, কিন্তু অধিকাংশ মানুষের জীবনে ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এটা গানের লাইনই হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পেলাম যে অন্তত আমাদের সময়ের একজন নেতা, তিনি কিন্তু প্রমাণ করলেন যে তার যেই দেশেতে তিনি কাজ করেছেন, যে জনগণের জন্য তিনি কাজ করেছেন, সেই জনগণের কাছেই তিনি তার জীবনের শেষ দিনটা কাটিয়েছেন। আরেকটি বিষয় আমাকে ব্যক্তিগতভাবে খুব মুগ্ধ করেছিল। আমি তখন বিতর্ক করি, আমি গল্পটা আরেক জায়গায় ছোট্ট করে বলেছি। আমি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি যে আমি বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিতর্ক দলের নেতা, আমরা বিদেশে যাব, আমাদের টাকা নাই। কেউ আমাকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে দরখাস্ত লেখেন, তো লিখে দিলাম দরখাস্ত, কিন্তু ধরে নিয়েছিলাম দিবে না। কেন দিবে, তাই না? আমি ওনার দলের রাজনীতি করি নাই, রাজনীতি ছেড়ে দিলেই কি, এখনো তো ছাপ লাগিয়ে দেয় লোকজন, সেই ছাপ তো এখনো দেয়। হ্যাঁ, আমাদের ছাপ মারার রাজনীতি বাংলাদেশে আছে। তো সেই কথা ধরে নিয়ে আমি কিন্তু শুধু দরখাস্ত করে ধারণা করেছিলাম যে এটা কখনো হবে না। তখন ওনার মন্ত্রী ছিলেন নাজমুল হুদা সাহেব। উনি একদিন ফোন করে বললেন, তোমাকে দেখা করতে হবে, তুমি সুগন্ধায় আসো। সুগন্ধা সম্ভবত তখন ওনার একটা অফিস ছিল, সেইখানে আমরা গেলাম বিকালবেলা। উনি নিয়ে গেলেন, আমি ভেবেছি উনি মনে হয় ডেকে পাঠিয়েছেন, কিন্তু উনি নিয়ে যাওয়ার পর উনি বললেন, ওদের তো আসার দরকার ছিল না, আমি তো জানি, ওকে আনলেন কেন? তো আমি খুবই আশাহত হলাম যে প্রধানমন্ত্রী এত কাছে এসে উনি বলে যে আসার দরকার ছিল না, তার মানে ওনার টাকা দিবে না। তো আমরা চলে আসলাম, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে নিয়ে যাব, বিশ্ববিদ্যালয়ের এই ফান্ড নাই তখন। চলে আসলাম, হঠাৎ আরেকদিন একটা ফোন আসলো, তখন ওনার এপিএস সালাউদ্দিন সাহেব, এখন যিনি অনেক বড় নেতা, উনি ফোন করে বললেন, তোমরা আসো, তোমাদের চেক হয়েছে। আমরা গিয়ে দেখলাম আমাদের চেক হয়েছে। উনি রুমে নিয়ে গেলেন, উনি খালি জিজ্ঞেস করলেন ওখানে কারা কারা যাবে, অমুক অমুক যাবে। সাবকন্টিনেন্টের দল যাবে কিনা জিজ্ঞেস করলেন, বললো ওদেরকে হারাতে পারবে? বললাম জি পারবো। মানে পারলেও বলতাম পারবো, না পারলেও বলতাম পারবো, কিন্তু আমরা হারিয়েছিলাম। আমাদের কাছে কোনো সাবকন্টিনেন্টের কোনো দল, মানে এই উপমহাদেশের কোনো দেশ আমাদের সাথে জিতে নেয়। তো এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করেছিল। আমি সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে দিলেন? তো উনি বললো যে দিবেনই তো, উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি তো কোনো দলের প্রধানমন্ত্রী না। তোমরা যাচ্ছ দেশকে নিয়ে, দেশের জন্য ভালো কিছু করবে। তো আসার সময় আমরা প্রাইজ নিয়ে এসেছিলাম। সবাই আমাকে আবার বললো প্রাইজটা ওনাকে গিয়ে দিয়ে আসছেন। আমি রাজি হলাম না। তো রাজি হলাম না, পরে অনেকে বলতেছে কেন, এটা দিবেন, আপনার ছবি উঠবে। আমি বললাম না, এটা তো উনি টাকা দিয়েছেন বলে আমি পেয়েছি, তো এটা তো উনি আমাকে উপহার দিয়েছেন, ও বাংলাদেশের মানুষ দিয়েছে, আমি দিলাম না। কিন্তু আমরা আবার দেখা করতে গিয়েছিলাম, আমরা দেখা করে এসেছিলাম। এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছিল। আমরা আসলে শুনে মুগ্ধ অধিকাংশ হচ্ছি এবং লোক পদে যাওয়ার পরে দলেরও থাকে না, নিজের হয়ে যায় এবং নিজের জন্য সবকিছু করতে থাকে। কিন্তু ওই দিন আমি উপলব্ধি করেছিলাম যে অন্তত একজন মানুষ, উনি দলেরও না, নিজেরও না, উনি দেশের। উনি বিবেচনা করেন না। আমার সাথে যে গিয়েছিল মেহেরনিগার ছাত্র ইউনিয়ন করতো, এবং সেও অবাক হয়েছিল। এবং মেহেরনিগার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। এবং এরপরেও আমরা আরো বিতর্ক দল নিয়ে এর আগেও গিয়েছি, পরেও বিদেশে গিয়েছি। উনি যতদিন ছিলেন আমাদের কোনোদিন চিন্তা করতে হয় নাই এইরকম যে কোনো দলীয় বিবেচনায় কেউ কাউকে বিচার করবে। কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে কিন্তু আমাদের পুরো দেশটা দলীয় হয়ে গেল, এবং দেশের মানুষকে এমনভাবে বিভক্ত করা হলো যে বিভক্তির দায় আমরা এখনো ঘাড়ে নিচ্ছি। ফলে উনি থাকলে, জাহিদ যেটা বলেছে, আমি এটা বলে শেষ করি, ভালো হতো আরো কিছুদিন থাকলে, বিভক্তির পরিমাণ হয়তো আরো কমে আসতো। এবং উনি তো শেষের দিকে অনেক কথা বলতে পারেন নাই। যদি আরো কথা বলতে পারতেন, আমার ধারণা যে এত সন্ত্রাস, এত মব, এত নানান ধরনের অনিয়ম, এগুলো অনেক আমরা কমে হয়তো আসতো, আরো অনেক অনেক কিছু কমে জানতে আসতো। পারতাম। ডক্টর জাহিদুর রহমানের কাছে শুনবো, এই যে বেগম খালেদা জিয়ার পুরো জীবনের কথা যখন আমরা একটু স্মরণ করি বা ফিরে তাকাই, কি প্যাথেটিক একটা জীবন যাপন ওনাকে দিয়ে করানো হয়েছে। এক সন্তান ছিলেন না, আরেক সন্তান দূরে ছিলেন, জেলে জীবন কাটানো থেকে সবকিছু, এই সব কিছুর মাঝখানেও আসলে তিনি নিজের মনোবল যেভাবে ধরে রেখেছেন এবং শেষ পর্যন্ত যেভাবে দেশের মানুষের পাশে থেকেছেন, এই থেকে আসলে আমাদের কি শিক্ষা নেওয়ার আছে? আমি একটু পেছনে যাই। ইনফ্যাক্ট ওনার এই জিনিসটা আসলে আগে থেকেই শুরু হয়েছে। যেমন আমরা প্রায় বলি না, উনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এটা তো আক্ষরিক অর্থে। ধরুন আমরা আবার শেখ হাসিনাকে আনি, ইনফ্যাক্ট আমরা খালেদা জিয়াকে নিয়ে যখনই কথা বলি, আমরা চাই বা না চাই, কারণ এই দুই নারী দীর্ঘ সময় বাংলাদেশের সবচেয়ে বড় দুটো দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং আমরা পছন্দ করি বা না করি, এই রাষ্ট্রের ভাগ্য তাদের হাতেই ছিল।
এবং যিনি বিভৎস হয়ে উঠলেন পরে, তার হাতে দীর্ঘ সময় ছিল বলে আজকে আমাদের ভাগ্যের এই অবস্থা। ধরুন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যখন শেখ হাসিনা দায়িত্ব নেন, শেখ হাসিনা কিন্তু শেখ মুজিবুর রহমানের কন্যা, যিনি একজন আপাদমস্তক রাজনীতিবিদ। আমি শেখ মুজিবুর রহমানের কথা বলছি। হয়তোবা তিনি সপরিবারে নিহত না হলে হয়তো শেখ কামাল তার উত্তরাধিকার হিসেবে থাকতে পারতেন, কিন্তু শেখ হাসিনা তো তার কন্যা, উনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন একটা রাজনৈতিক পরিমণ্ডলে। সো ওনার পলিটিক্যাল এক ধরনের গ্রুমিং ছোটবেলা থেকেই সাবকনশাসলি হলেও আছে। বেগম খালেদা জিয়া না, জিয়াউর রহমানেরই তো কোনো রকম কোনো পলিটিক্যাল কোনো গ্রুমিং ছিল না। উনি ঘটনাচক্রে এমন একটা পরিস্থিতি হয়েছিল 7 নভেম্বর, মানে টু সাম এক্সটেন্ট ক্ষমতা আসলে তার উপরে এসে পড়েছিল, তো তিনি সেখান থেকে করলেন এবং উনি একটা দল তৈরি করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি দল হিসাবে তৈরি করার কৃতিত্ব আসলে জিয়াউর রহমানের না, এটা খালেদা জিয়ার। কেন বলছি? জিয়াউর রহমান ক্ষমতায় থেকে দল তৈরি করেছেন এবং এই পারসেপশন আছে ক্ষমতায় যখন আপনি থাকেন অনেক মানুষ আপনার সাথে আসতে চায়। যদি এটাকে আমি ছোট করে দেখি না, কারণ এরশাদ তার দ্বিগুণ সময় ক্ষমতায় ছিল, কিন্তু উনি যেটা দল বলে যেটা বানিয়েছেন, ইটস আ বাঞ্চ অফ ক্লাউনস। সো উনি মানে ক্ষমতায় থাকলে যে দল তৈরি করা যাবে তা না। কিন্তু এই দলটাই পরবর্তীতে যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একজন গৃহিণী, যিনি রাজনীতি না, তার মানে আবারও বলছি, তার হাজব্যান্ড মিস্টার জিয়াউর রহমানও যে জায়গা থেকে রাজনীতি শুরু করেছেন, এটাও ঠিক রাজনীতির গ্রুমিং হয় না, আপনি ক্ষমতায় থেকে করছেন। সেই দলটাকে তিনি আসলে এই যাবতীয় কষ্ট করে মাঠে থেকে রাস্তায় থেকে, লাইফ খুব কমফোর্টেবল ছিল না। একজন মিলিটারি অফিসারের ওয়াইফ, তারপরে দেশ স্বাধীন হওয়ার কারণে একজন মেজর থেকে খুব দ্রুত একজন মানুষ উপসেনা প্রধান, সেনা প্রধান, প্রেসিডেন্ট হয়ে গেল। সো খুবই নিশ্চিত, চমৎকার একটা জীবন, নিরাপদ একটা জীবনের মধ্য থেকে রাস্তায় এসে দাঁড়ালেন। ওইখানেও অসাধারণভাবে ফিট ইন করলেন, অসাধারণভাবে ফিট ইন করলেন এবং অসাধারণ সব রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন। যে 86 নির্বাচনের কথা আসছে, অসাধারণ সব রাজনৈতিক সিদ্ধান্ত উনি নিলেন। এই যে আপনি বলছেন যে কষ্ট সহিষ্ণুতা, কিন্তু তখন থেকেই শুরু তার। এবং ট্রুলি, আবারও বলছি উনি ভুল করতে পারেন, কিন্তু ট্রুলি উনি এই দেশকে, এই দেশের মানুষের জন্য কাজ করতে চেয়েছেন, সেখান থেকেই শুরু। এবং পরবর্তীতে এসে যেটা ওই যে বললেন শেখার কি আছে, রাজনীতিবিদদের শেখার আছে এটা। তুষার ভাই যেটা বললেন, এই দেশে জন্ম, এই দেশে যেন মরি, আমরা মুখে বলি, আমরা করি না। শেখ হাসিনা পালিয়ে গেছেন না ফাইনালি, এবং তার দেশের তার নেতাকর্মীদেরকে বিপদে ফেলে এবং উস্কাচ্ছেন বিদেশ থেকে তাদেরকে আরও বিপদে ফেলার জন্য। বেগম খালেদা জিয়া করেন নাই, উনি ডিল অফার করা হতে পারে হয়েছে, অনেক কিছু উনি করতে পারতেন। ইভেন 5 আগস্টের পর উনি লন্ডনে থেকে যেতে পারতেন, উনি কিছুই করে শেষ পর্যন্ত আবার ফিরে এসছেন। সো কেউ যদি মনে করে এই দেশের জন্য কিছু সে করতে চায়, সে এটা শিখতে পারে। নাম্বার 2, যে বলছি বারবার, আপনার বিরুদ্ধে বাজে কথা, নোংরা কথা, আক্রমণাত্মক কথার বিরুদ্ধে যে ডিসেন্সি দেখিয়ে আপনি মানুষকে জিততে পারেন। আমাদের ঈদ আছে তো, জন্মগত আমাদের কথা হলো প্রবৃত্তি আছে। আপনাকে যখন আমি ক্রুদ্ধ হয়ে কিছু বলবো, আপনারও প্রবণতা হবে পাল্টা ক্রুদ্ধ কথা জবাব দেয়া। তো এটার বাইরে গিয়ে ডিসেন্সি দেখিয়ে, সৌজন্য দেখিয়ে, ভদ্রতা দেখিয়ে, মার্জিত অ্যাটিটিউড দেখিয়ে যে আপনি আদতে মানুষকে জিতে নিতে পারেন, সেটা আসলে সম্ভব। সেটা প্রকৃত উদাহরণ ছিলেন তিনি। আমরা একদম এটাই খুবই, এটা একটু বলি, এটা শুধু রাজনীতিবিদ না, আমার মনে হয় ব্যক্তি, যে কোনো ব্যক্তিও এটা শিখতে পারেন। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটার ভীষণ অভাব, ডিসেন্সির অভাব। উনি সেটা ছিলেন। আমরা এহসান মাহমুদ কাছে ছোট্ট করে শুনে শেষ করব। আজকে খালেদা জিয়ার দৈহিক মৃত্যু ঘটেছে। খালেদা জিয়ার গোটা জীবন, আমরা এতক্ষণ যা কথা বললাম খুবই অল্প হলো বলা, এবং খালেদা জিয়ার গোটা জীবনের যেই শিক্ষা, যদি মানুষ হিসাবেও আমরা যদি সেই শিক্ষাটুকু যদি নেই, যে সহনশীলতা, ধৈর্য ধরা এবং আপোষ না করা, এবং প্রতিপক্ষকেও কটূক্তি না করা, এই 3টা বিষয় যদি আমরা যদি মানুষ হিসাবেও খালেদা জিয়ার কাছ থেকে যদি শিক্ষা নেই, এবং আমরা তো মানুষ, সার্বভৌম একটি অঞ্চলের মধ্যে আমরা থাকি, এবং দেশপ্রেম, যেই দেশপ্রেম খালেদা জিয়া দেখিয়েছেন, তার প্রয়াত শহীদ স্বামীর কাছ থেকে তিনি সেটা পেয়েছিলেন। তার স্বামী সৈনিক ছিলেন, কিন্তু তার বাবা তো একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি কিভাবে সেটা অর্জন করলেন। এবং খালেদা জিয়া খুবই মিতব্যয়ী ছিলেন, এটা আমি এটা বলি। খালেদা জিয়া খুবই হিসেব করে চলতেন। আমরা একটা সংগঠন করেছিলাম সবার আগে বাংলাদেশ, এটা খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমেই সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সবার আগে বাংলাদেশের আমি একজন সদস্য। সেটার আমরা প্রথম কনসার্টটি করেছিলাম বিজয় দিবসে 2024-এর মানিক অ্যাভিনিউতে। সেই কনসার্টের দাওয়াতপত্র নিয়ে তার বাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল।
এবং সেখানে যাওয়ার পরে তিনি প্রথমেই দাওয়াত কার্ডটি হাতে নিলেন, পড়লেন এবং তখন বললেন যে না খুলেই বললেন যে রুনালালা যাবে। এই যে তিনি বললেন, আমরা বাংলাদেশের অনেক জাতীয় শিল্পীদেরকে সেখানে নিচ্ছি, তো তিনি গান শুনতে পছন্দ করতেন। বিশেষ করে রুনালালা তার প্রিয় শিল্পী ছিলেন। উর্দু গান, বাংলা গান তার খুবই প্রিয় ছিল এবং বাংলা গানের শিল্পী হিসেবে রুনালাকে তিনি খুবই পছন্দ করতেন। এবং বিজয় দিবসে আমরা সেই কনসার্টটি করেছিলাম, আমাদেরকে তিনি ধন্যবাদ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে বেশি খরচ কইরো না। এই যে কনসার্ট করতে, গান বাজনা করতে গিয়ে আবার বেশি খরচ করিও না, সামনে অনেক কাজ আছে দেশের। এই যে তিনি সেই সময় বেরিয়ে আসার পরে একজন ছাত্রনেতা ছিলেন আমাদের সাথে, শহীদুদ্দিন চৌধুরী এনি, যিনি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব। এনি ভাই বললেন যে এইটা শুনে হাইসো না, আগে তাকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য দাওয়াত দিতে যাইতাম, বলতেন যে কেক ঠেক কাটাকাটি কি এত আবার, এত খরচ করা যাবে না, কমায় খরচ করো, কেক 1 টাকাই তো। আমাদের শিল্প সংস্কৃতি এবং আমাদের পুরো দেশকেই আসলে তিনি লালন করেছেন। অনেক ধন্যবাদ আপনার।